আসসালামু আলাইকুম হাবিব ভাই। হ্যাঁ ব্রাদার। জি ভাই। ভাই ক্লাসে তো আমরা আর কেউ নাই, দেখা যাচ্ছে আমরা নাকি। সেটাই, স্যার কি আজকে করাবে? বুঝতেছি না তো। আমার মনে হয় ওরকম তো কোনো নোটিশ আমি দেখতেছি না যে আজকে ক্লাস হবে না, এরকম তো কোনো নোটিশ। সম্ভবত কোনো কারণে হয়তো লেট হতে পারে স্যারের। আচ্ছা, আমরা দেখি কিছুক্ষণ নাকি? হ্যাঁ অবশ্যই, আমরা 10 মিনিটস ঠিক আছে ওয়েট ভাই। করি, আগে দেখি কি অবস্থা। জি শিওর।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। ওয়ালাইকুম আসসালাম ভাই। নাইট সাহেব কেমন আছেন? নাইট সাহেব কেমন আছেন? হাবিব সাহেব কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। হ্যাঁ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ওই যে মনিরুল স্যার আসছেন, কেমন আছেন স্যার? ওই ইকবল সাহেবের এখন শারীরিক অবস্থা কেমন নাইট সাহেব? মানে খুব একটা ভালো না ভাই, এই জন্য আর কি একটু মানে রেস্টে থাকতে হবে ওনাকে। ওনার রাত জায়গা থেকে সমস্যাটা হইলো নাকি? ওই দিন যে জানি বলতেছেন। না ভাই, হুম, হয়তো। আমি 2012 সালে না 11 সালের দিকে সম্ভবত একটা জব করতেছিলাম, তখন এই কিছুদিন 5-6 মাসের মতো আমার রাত জাগতে হয়েছিল, বুঝছেন? 5-6 মাসের মতো রাত জাগতে হয়েছিল। রাত জাগার পরে আমার শরীরে একটা সমস্যা হয়ে যায়। এরপরে আমি অফিসে বলি যে আমার সমস্যা হয়ে গেছে, ডাক্তার বলছে যে রাত জাগা যাবে না। সব ঠিকঠাক পরে আমাকে আর রাত জাগতে হয় নাই, কিন্তু ওই সমস্যাটা আমার আর সমাধান হয়নি এখনো। আমার রাত জাগার পরে শরীরের যে ক্ষতিটা হয়েছে, ক্ষতিটা এখনো আসলে এটা সমাধান আর হবে না। তো এক একজনের এক এক রকম আর কি। অনেকে রাত জাগে, দিনের পর দিন চলে, তারপরে তো ক্ষতি হয়, সমস্যা হয়। তো আমি আর পারিনি। হ্যাঁ, লং টাইম রাত জাগলে আমি ওই যে আমি কি জানো কেমব্রিজ ইউনিভার্সিটি না কি ইউনিভার্সিটির একটা স্টাডি দেখলাম। লং টাইম এরকম বেশি রাত জাগলে তার মানসিক বিভিন্ন সমস্যা হতে পারে, শারীরিক মানসিক অনেক ধরনের সমস্যা হতে হ্যাঁ, পারে। অনেক সময় বোঝা যায় না, কিন্তু একটা সময় গিয়ে এটার প্রভাব বোঝা যায়। শারীরিক ধরেন অনেক সময় মানে শক্তি সামর্থ্য ঠিক আছে, অনেক সময় বোঝা যায় না, কিন্তু একটা পর্যায়ে গিয়ে এটার প্রভাব পড়ে আর কি। ধীরে ধীরে এটা ইফেক্ট হ্যাঁ, তৈরি করে ইফেক্ট শারীরিক পড়ে আর শরীরের কি। উপর। হ্যাঁ হ্যাঁ। কারো দ্রুত হয়ে যায়, কারো আবার সময় লাগে। তারপরেও আমাদের তো আসলে ঢাকা শহরে রাত জাগাই লাগে, মানে রাত জাগা হয়েই যায়, এমনিও হয়ে যায়। আচ্ছা, আমি একটু ওই যে গ্রুপে লিখছিলাম, আমার একটু জয়েন করতে দেরি হবে, লিখছিলাম। তাহলে আর একটু দেরি করে, আমি বলছিলাম 20, 25, 30-এর দিকে জয়েন করব। যারা দেখছে তারা হয়তো একটু দেরি করতে পারে। স্কুল কলেজ খুলে দেওয়ার প্ল্যান করলো, আর এর মধ্যে তো আবার করোনা শুরু করোনা আবার আজকে পেপারে দিতে বাড়ছে, ভয় লাগতেছে। স্কুল কালে খুলেছে, আবার এটা মানে এক সিদ্ধান্তে খুলেছে আর এক সিদ্ধান্তে বন্ধ করতে সময় লাগে নাকি আর? ঠিক। যে কোনো সময় আবার বন্ধ করে দিতে পারে। প্রথম আলো পেপারে দিতে ইয়া নাকি বাড়ছে, মৃত্যু শনাক্ত 2টাই নাকি বাড়ছে। এটা কি এখন টিকা নেওয়ার জন্য পারলো নাকি? অনেকে তো টিকা টিকা নিচ্ছে না। কমেছিল সম্ভবত, লকডাউন ছিল তো এই জন্য কমেছিল। এখন তো লকডাউন আবার তুলে দেওয়া হয়েছে, এখন তো আবারও এই জন্য। গতকালকে ছিল 61, আজকে হচ্ছে 70। তো বাড়া শুরু করলে তো আবার এখন সবার মধ্যে একটা আতঙ্ক কাজ করে। হুম। রিপোর্টটা একটু পজ করে দিই। সবাই টিকা না নিলে আর শেষ হবে না, সবাই এভরিওয়ান টিকা। আচ্ছা, আমরা জাভা স্ক্রিপ্টের ওপিটা আজকে একটু দেখবো, হ্যাঁ? জাভা স্ক্রিপ্টে হচ্ছে ইনশাল্লাহ ওপি তে দেখবো, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এটা একটা কনসেপ্টটা দেখবো। এটা যখন আপনারা যারা পরবর্তীতে আরো মানে কাজ করবেন সফটওয়্যার ডেভেলপমেন্টে বা অ্যাপস ডেভেলপমেন্টে যদি কাজ করেন, তখন দেখা যাবে যে এই জিনিসগুলো পরবর্তীতে আরো লাগবে, কাজে লাগবে। তো আমি চাচ্ছিলাম যে এটা একটা কনসেপ্ট একটু দিয়ে রাখি আর কি। জাভা স্ক্রিপ্টের মধ্যে এখন সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওপি বেস, অবজেক্ট ওরিয়েন্টেড। তো ওপির কিছু কনসেপ্ট আছে, কিছু ফিচার আছে, যেমন ক্লাস, তারপরে হচ্ছে ইনহেরিটেন্স, তারপর হচ্ছে পলিমরফিজম, তারপর হচ্ছে অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন, এগুলো হচ্ছে বিভিন্ন ফিচার। তো এই জিনিসগুলো আমরা একটু প্র্যাকটিক্যালি একটু দেখবো যে ক্লাস কি। ক্লাস যেমন এখানে জাভা স্ক্রিপ্টে বলা হয় যে ক্লাস হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ ফাংশন, এবং এটার হচ্ছে ক্লাস কিওয়ার্ডটা দিতে হয়, এবং এর মধ্যে হচ্ছে ক্লাসের বডির মধ্যে মেথড এবং কনস্ট্রাক্টর ব্যবহার করতে হয়। আহ এগুলোকে ক্লাসের মেম্বার বলে, যেমন কনস্ট্রাক্টর বা মেথড, এগুলো হচ্ছে ক্লাসের
মেম্বার বলে, এগুলা ক্লাসের বডির মধ্যে ডিক্লেয়ার করতে হয়। তো এটা কিভাবে ডিক্লেয়ার করতে হয় এবং এর আউটপুটটা কিভাবে আনবো এটা আমরা একটু দেখবো ইনশাল্লাহ। তো আমি হচ্ছে এখানে অথবা ফোল্ডার তৈরি করে নিই, ও এর মধ্যে হচ্ছে এখান থেকে হচ্ছে আমি একটা সরাসরি জাভাস্ক্রিপ্ট করলেও জাভাস্ক্রিপ্ট ফাইলেও কাজ করতে পারবো। জেএস দিয়ে ইন্ডেক্স ডট জেএস এখানে করতে পারবো, অথবা আমি আর একটা ইয়েই করি, HTML ফাইল তৈরি করি, ইন্ডেক্স ডট index dot html দিয়ে VS কোডটা রান করি। ফোল্ডার থেকে আমি কোথায় আছি? ও ঠিক আছে। এখানে হচ্ছে আমরা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিঙ্কটা করে দিতে পারবো। হয়ে গেল পিসি। আচ্ছা, স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে হচ্ছে আমরা লিঙ্ক করে দিব, তাই না? লিঙ্ক করে যেন কিভাবে দেয়, লিঙ্কটা সোর্স দিয়ে স্যার মনে হয় সোর্স Link. দিতে হবে স্ক্রিপ্টের। আচ্ছা এসআরসি না, না না, স্যার প্রথম স্ক্রিপ্টের ভেতরে, ফার্স্ট স্ক্রিপ্টের ভেতরে ক্লাসের মতো আর কি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুলে যাই, মনে থাকে না, এসআরসি। এখানে হচ্ছে ওই ইন্ডেক্স ডট জেএস, তাই না? এরকমই হওয়ার কথা নাকি? জেএস ফাইলের নাম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক, তাহলে আমরা এখন এখানে একটু কাজ করি। এখানে আমার কিসের ইরোড দেখাচ্ছে? আচ্ছা, ইরোডটা পরে দেখা যাবে, যাই হোক আমি কাজ করি। তো আমরা এখানে হচ্ছে কাজ করব হচ্ছে ক্লাস ডিক্লেয়ার করব, ক্লাস এইভাবে ক্লাস কিওয়ার্ডটা লিখতে হবে, ক্লাসের যে কোনো একটা নাম দিতে হবে, ক্লাসের নাম দিয়ে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ দিয়ে এর বডির মধ্যে হচ্ছে আমরা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করব। এই কনস্ট্রাক্টর ডিক্লেয়ারের মাধ্যমে হচ্ছে দেখেন আমার সাজেস্ট আসছে, কনস্ট্রাক্টর ডিক্লেয়ারের মাধ্যমে হচ্ছে আমি হচ্ছে অবজেক্ট অবজেক্টকে ইনিশিয়ালাইজ করি। কিভাবে করি সেটা আরো সামনের দিকে আসতেছি। নাম দিলাম, একটা প্যারামিটার দিলাম, কনস্ট্রাক্টর, একটা কনস্ট্রাক্টর। এর মধ্যে এই কনস্ট্রাক্টরের মধ্যে হচ্ছে আমি কনস্ট্রাক্টরের মধ্যে আমি রুবেল হয়ে যাও। আচ্ছা ঠিক আছে, কনস্ট্রাক্টরের মধ্যে হচ্ছে আমি এখানে দিস একটা কিওয়ার্ড দিব, দিস ডট, এই যে আইডি দিলাম, আইডি ইকুয়াল আর একটা আইডি দিব, এরপরে দিস ডট আইডি সরি নেম ইকুয়াল নেম দিলাম। এরপরে আমি হচ্ছে একটা মেথড ডিক্লেয়ার করবো কনস্ট্রাক্টরের বাইরে। কনস্ট্রাক্টরের বাইরে হচ্ছে আমি একটা মেথড ডিক্লেয়ার করবো। সাপোজ আমি মেথডের নাম ডিসপ্লে অথবা ডিটেল, যে কোনো একটা মেথড, এটা আমার মতো করে আমি ডিটেল ইয়ে করতেছি, মেথড ডিক্লেয়ার করব। এই মেথডের মধ্যে হচ্ছে আমি ডকুমেন্ট ডট, আমি মেথডের মধ্যে হচ্ছে এই আইডিটা এবং হচ্ছে নামটা প্রিন্ট করব। যদি আমি আইডি এবং নামের কোনো ভ্যালু দেই নাই, ডকুমেন্ট ডট রাইট এলো না, একটা মেথড আছে এর মধ্যে আমি এটা প্রিন্ট করব। এটা হচ্ছে দিস ডট আইডি, দ্যাট মিন্স আমার এই আইডিটা প্রিন্ট করবে। এরপরে আমি একটা স্পেস দিতে চাই, স্পেস দিয়ে এর মধ্যে হচ্ছে আগে পরে একটা প্লাস চিহ্ন দিই, মানে না আইডির পরে আমার একটা নামটা থাকবে, মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকবে, সেই জন্য আমি এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সরি ডাবল কোটেশন দিয়ে প্লাস দিয়ে দিলাম। এরপরে দিস ডট নেম, এখানে নাম দিয়ে দিলাম। এখন আমি হচ্ছে এই ইয়ার বাইরে, এই যে এখান থেকে হচ্ছে আমি
এই এমপ্লয়ি ক্লাস যে তৈরি করলাম এর একটা অবজেক্ট তৈরি করব। অবজেক্ট তৈরি করে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। সাপোজ আমি emp1 দিলাম, দিয়ে অবজেক্ট তৈরি করার জন্য আমাকে নিউ একটা কিওয়ার্ড দিতে হবে। নিউ কিওয়ার্ড দিলাম, এবং এখানে যেহেতু আমার এখানে কনস্ট্রাক্টরের মধ্যে দুইটা প্যারামিটার দিয়েছিলাম, এই দুইটা প্যারামিটার হচ্ছে আমার দুইটা ভ্যালু দিতে হবে। আমি ভ্যালু দিলাম, প্রথমটা যেহেতু আইডি আমি 101 দিলাম, 101 দিলাম, দিয়ে নেম প্যারামিটারের মধ্যে আমি একটা নাম দিব। সেই জন্য হচ্ছে আমি ডাবল কোটেশন দিয়ে আমি বললাম হচ্ছে যে খায়রুল ইসলাম, খায়রুল ইসলাম, খায়রুল ইসলাম। এরপরে আমি আরেকটা অবজেক্ট তৈরি করি। আরেকটা অবজেক্ট তৈরি করি, var emp2 দিলাম। 2 দিয়ে এই নিউ কিওয়ার্ড দিয়ে এখানেও আমি হচ্ছে আরেকটা সাপোজ 102 দিলাম, দিয়ে তারপরে হচ্ছে এখানে দিলাম হচ্ছে যে আচ্ছা, এখন এই যে অবজেক্ট গুলো তৈরি করলাম emp1 emp2, এই অবজেক্ট ধরে হচ্ছে আমি আমার এই মেথডটাকে কল করব। এই মেথডের মধ্যে হচ্ছে আমার এখানে এই আইডি এবং নামটা প্রিন্ট করা আছে। এখান থেকে আমি হচ্ছে এই 101টা দিলাম, 101 দিলে এখান থেকে রিসিভ হবে, এই কনস্ট্রাক্টরের মাধ্যমে এখান থেকে রিসিভ হবে। রিসিভ হচ্ছে আইডির মধ্যে থাকবে, এই আইডিটা আমি এখানে প্রিন্ট করে দিলাম। তাহলে এখন আমি যদি এই মেথডটাকে কল করি অবজেক্ট ধরে, emp অবজেক্ট ধরে মেথডটাকে কল করি, ডিটেল নামে যে মেথডটা আছে, ডিটেল মেথডটাকে আমি যদি কল করি, তাহলে হচ্ছে আমার আউটপুটটা দেখাবে। তাহলে প্রথমটা যদি কল করি, ঠিক আছে আমি একটু প্রথমটা কল করলাম, আমার এই লাইভ হয় না, কি জানি বলে, আমি অন্য সময় যখন করি হয়, কিন্তু আপনাদের ক্লাস করাতে সময় আমার হয় না, এই জিনিসটা আমি আসলে বুঝতেছি না, বুঝছেন। আমি আজকে সন্ধ্যার দিকে এমনি টেস্ট করার জন্য দেখছিলাম, দেখি আমার লাইভ সার্ভারে হয় নাকি, হয়েছে, কিন্তু এখন হয় না। আজকে সন্ধ্যার দিকে আমি ইচ্ছা করেই দেখছি। আমার এখানে আউটপুটটা না আসার কারণ কি? আউটপুটটা না আসার কারণ হচ্ছে এখানে আমার সন্দেহ হইতেছে আমি ইয়েটা করছি, কোনো একটা এইখানে একটা ভুল করছি। আমি এটা নিয়ে যাই এখানে, আমার মনে হয় লিঙ্কে ভুল করছি আমি, হ্যাঁ মনে হইতেছে। দেখছেন আমার লিঙ্কে ওখানে ভুল হয়েছিল, সন্দেহ হয়েছিল। এখানে এই ইন্ডেক্স ফাইলটাকে জেএস ফাইলটা আমি লিঙ্ক করতে ভুল করছিলাম, এখানে আমি সেম ফাইলের মধ্যেই করলাম। তাহলে আমি কি জানি বললাম যে আমি যখন এখান থেকে দুইটা প্যারামিটার দিছি, এই আমার ক্লাসের কনস্ট্রাক্টর মানে এখানে কনস্ট্রাক্টর কিওয়ার্ডটাই দিতে হয়, হ্যাঁ ক্লাসের কনস্ট্রাক্টরকে দিতে হয়। দেখেন আমি এখানে যখন কার্সর রাখতেছি তখন কিন্তু এখানে দেখেন আমার এই যে ইয়েটা দেখাচ্ছে, এই যে কনস্ট্রাক্টর এমপ্লয়ি, মানে এমপ্লয়ি ক্লাসের সে কনস্ট্রাক্টর, এখান থেকে সে এই দুইটাকে মানে ভ্যালু গুলাকে রিসিভ করতেছে। ভ্যালু রিসিভ করতেছে কোত্থেকে? এই যে এখান থেকে যখন ভ্যালু দিলাম তখন এখান থেকে রিসিভ করলো, রিসিভ করে এখানে আমার রেখে দিল এই আইডির মধ্যে। তারপরে এই আইডিটা হচ্ছে আমি এখানে প্রিন্ট করে দিলাম, এরপরে নামটা এখান থেকে দিলাম, নামটা দেওয়ার পরে এখান থেকে রিসিভ করলো, তারপরে এখান থেকে আমি প্রিন্ট করলাম। এইভাবে যতবার আমি দিতে চাই ততবার হচ্ছে আমি এখান থেকে রিসিভ করাবো, রিসিভ করে হচ্ছে প্রিন্ট করাবো। সর্বশেষ হচ্ছে মেথডটাকে কল করতে হবে। মেথডটাকে যদি আমি কল না করি তাহলে হচ্ছে আমার আলটিমেটলি এটা আর প্রিন্ট হবে না। যদি আমি মেথডটাকে কল না করি তাহলে এটা প্রিন্ট হবে না। তার মানে আমি এখানে ক্লাস কিভাবে ডিক্লেয়ার করতে হয়, তারপর হচ্ছে ক্লাসের কনস্ট্রাক্টর কিভাবে ডিক্লেয়ার করতে হয়, এবং মেথডের মাধ্যমে এবং নিউ কিওয়ার্ডের মাধ্যমে ক্লাসের কিভাবে অবজেক্ট তৈরি করতে হয়, সেই জিনিসটা আমরা এখান থেকে দেখলাম। স্যার আমারটা কিন্তু স্যার লিংক হয়েছে, আবার আমি যে আলাদা ফাইল দিয়ে লিংক করতে আচ্ছা পারছি। আচ্ছা, হোক হোক হোক। আচ্ছা অন্য কোনো সমস্যা হোক, আমার মূল জিনিসটা আছে, এটাই হলো কথা। তো এখন আমরা হচ্ছে কনস্ট্রাক্টর আরো কিছু কাজ দেখবো। কনস্ট্রাক্টর আসলে কি জিনিস, কনস্ট্রাক্টর আরো কিছু কাজ দেখবো আমরা এখন। এটা হচ্ছে ক্লাসের এক্সাম্পলটা দেখলাম, এখন একটু কনস্ট্রাক্টর দেখবো। আমি একটু আলাদা আলাদা করে প্রত্যেকটা নাম দিয়ে রাখি, তাহলে পরবর্তীতে যদি ফাইলটার প্রয়োজন হয় তখন সুবিধা হবে। কনস্ট্রাক্টর, এই ফাইলগুলা ক্লাস শেষে একটু জিপ দিয়ে দিয়েন ইয়াতে মেসেঞ্জারে। ঠিক আছে, আমি দিব না হিসাবে ইনশাআল্লাহ আজকে দিব। তাহলে আমি আলাদা আলাদা করে করি, হ্যাঁ তাহলে দিতেও আপনাদের
দিলেও সুবিধা হবে, আলাদা করে রাখলে তাহলে সুবিধা হবে। Sorry, আলাদা আলাদা করে নাম দিয়ে তারপরে হচ্ছে ক্লাস শেষ করে সবগুলো একবারে দিয়ে দেব ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আসেন হচ্ছে আমরা কনস্ট্রাক্টর মেথড দেখবো। কনস্ট্রাক্টর মেথড হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ মেথড, যেটা হচ্ছে ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে এবং অবজেক্টকে ইনিশিয়ালাইজ করতে হচ্ছে ব্যবহার করা হয়, এবং এই ক্ষেত্রে কনস্ট্রাক্টর কিওয়ার্ডটাও ব্যবহার করতে হয়, এবং কনস্ট্রাক্টরের মধ্যে হচ্ছে একটা ক্লাসের মধ্যে একটা কনস্ট্রাক্টরই থাকতে পারে। হ্যাঁ, একটা ক্লাস জাভাস্ক্রিপ্টের কথা বলতেছি আমি। হ্যাঁ, একটা ক্লাসের মধ্যে একটা কনস্ট্রাক্টরই থাকতে পারে, এবং এখানে হচ্ছে যদি একাধিক মানে প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরকে কল করতে হয়। প্যারেন্ট ক্লাসটা কি সেটা আমরা একটু আরো শেষের দিকে দেখবো আজকে হয়তো বা ইনশাআল্লাহ। তো প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরকে আমরা সুপার কিওয়ার্ডের মাধ্যমে ব্যবহার করতে পারি। সুপার কিওয়ার্ডের মাধ্যমে কিভাবে ব্যবহার করতে পারি সেটা এখনই দেখবো ইনশাআল্লাহ। তো আমি বেসিক্যালি আগে একটা কনস্ট্রাক্টর মেথড তৈরি করি। তো এখানেও আমি একটা ক্লাসের নাম দিব, ক্লাস কিওয়ার্ড দিয়ে ক্লাসের নাম দিব। ধরেন আমি এমপ্লয়ি দিলাম, ফাইন, এমপ্লয়ি দিলাম, এমপ্লয়ি দিয়ে হচ্ছে আমি সাব ব্র্যাকেট দিই, তারপর হচ্ছে কনস্ট্রাক্টর দিলাম, কনস্ট্রাক্টর কিওয়ার্ড লিখে তারপরে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হচ্ছে এখানে আমি সরাসরি দিস ডট আইডি দিয়ে আমি এর ভ্যালু দিয়ে দিতে পারবো। 101 দিলাম, সাপোজ 101। এখন দিস ডট আমি নাম এটাও দিতে পারবো, নাম। এখানে হচ্ছে যেহেতু আমার নাম হবে এই জন্য হচ্ছে আমি ডাবল কোটেশন দিতে পারি। ধরেন আমি দিলাম হচ্ছে সাব্বির হোসেন দিলাম, ফাইন। এরপরে আমি হচ্ছে ক্লাসের অবজেক্ট তৈরি করব, var কিওয়ার্ড দিয়ে ইএমপি দেই, ইএমপি দিলাম, নিউ এমপ্লয়ি যখন দিলাম এরপরে হচ্ছে আমি অবজেক্টটা তৈরি হয়ে গেল আমার, এই নিউ কিওয়ার্ডের মাধ্যমে অবজেক্টটা তৈরি হয়ে গেল। এখন আমি চাইলে এখানে প্রিন্ট করতে পারবো ডকুমেন্ট ডট মেথড ছাড়াই। আমি এখানে ডকুমেন্ট ডট রাইট এলএন, রাইট এলএন ব্যবহার করি আমরা, রাইট এলএন, তারপরে হচ্ছে ইএমপি ডট ওই যে আইডি দিছিলাম আইডি, তারপরে এরপরে আমি হচ্ছে একটু এক লাইনে প্রিন্ট করতে চাই যাতে করে আমার দেখতে সুবিধা হয়, তাহলে কি করব, প্লাস চিহ্ন দিয়ে তারপরে ডাবল কোটেশন দিব, ডাবল কোটেশন দিয়ে একটা স্পেস দেই, তারপরে হচ্ছে এখানে আরেকটা প্লাস চিহ্ন দিয়ে আমি নামটা দিয়ে দিলাম, সরি দিস ডট নামটা না, দিস না, ইএমপি মানে এমপ্লয়ি ক্লাসের যে অবজেক্টটা ছিল সেটা দিয়ে দিলাম। তো এইভাবে হচ্ছে আমরা কনস্ট্রাক্টরে কাজ করি, কনস্ট্রাক্টর। হ্যাঁ, আমি এখন যদি একটু রিফ্রেশ করি, লাইভ সার্ভার হবে না তো হবে না, এই দেখেন। এখন আমি যদি আরো ইয়ে করি, ধরেন এখানে আরো একটু কনস্ট্রাক্টর এক্সাম্পল দেখি, তাহলে আমি এটা একটু কমেন্ট করে রেখে দেই, কমেন্ট করে রেখে দিই, আর একটা কনস্ট্রাক্টর এই সুপার কিওয়ার্ডের মাধ্যমে কিভাবে কনস্ট্রাক্টরকে আমরা কল করতে পারি সেটা একটু দেখি। আমি এটা একটা কমেন্ট করে রেখে দিলাম পুরোটা। এখানে আমি লিখে দিব যে কনস্ট্রাক্টর উইথ সুপার কিওয়ার্ড। কনস্ট্রাক্টর উইথ সুপার কিওয়ার্ড। এখন এখানে আমি হচ্ছে আবার একটা ক্লাস তৈরি করি, এটার নাম এমপ্লয়ি দেই, বরাবর যখন এমপ্লয়ি দিয়ে আসছে সমস্যা নাই, এমপ্লয়ি। এরপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, অথবা এখানে আমি আর একটা কাজ করি, আমি এখানে আগে প্রথমে একটা ক্লাসের নাম দেই কোম্পানি নেম, কোম্পানি বানানো ভুল করে ফেলি। আচ্ছা, ওকে। এরপরে এর মধ্যে একটা কনস্ট্রাক্টর তৈরি করি, এই কনস্ট্রাক্টরের মধ্যে হচ্ছে আমি দিস ডট কোম্পানি একটা দিলাম, এর মধ্যে দিলাম হচ্ছে ধরেন কোম্পানির নাম কি হতে পারে, বিআইটিএম, বাস, এটা একটা ক্লাস তৈরি করলাম। এখন আসেন আরেকটা ক্লাস তৈরি করবো, আমি আরেকটা ক্লাস তৈরি করব, এই ক্লাসের নাম দিব হচ্ছে সাপোজ আমি এমপ্লয়ি। এখন যে কাজটা করব, এক্সটেন্ডস একটা কিওয়ার্ড আছে, যদি এক্সটেন্ড নিয়ে আমি আরো একটু পরে
আসবো ইনশাল্লাহ। তারপরে এখন একটু বলি, এক্সটেন্ড কিওয়ার্ডের মাধ্যমে হচ্ছে আমরা এই ক্লাসের যে প্রপার্টিজ গুলো আছে বা বৈশিষ্ট্যগুলো আছে বা মেম্বার গুলো আছে সেটাকে পাবো এক্সটেন্ড কিওয়ার্ডের মাধ্যমে। তাহলে এক্সটেন্ড কিওয়ার্ড দিয়ে আমরা এই ক্লাসের নাম দেবো, দেওয়ার কারণে আমরা এইটার মেম্বার গুলাকে বা এটার প্রপার্টিজ গুলাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। তো এখন আমি কোম্পানি নাম দিলাম, কোম্পানি নাম দেওয়ার পরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম। শেষ করে এখন হচ্ছে আমি আরেকটা এখানে কনস্ট্রাক্টর তৈরি করি। কনস্ট্রাক্টরের মধ্যে হচ্ছে আমাদের আইডি নেম আমি দেই, সমস্যা নাই, আমাদের অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা এটাতে দিতে চাই সেইভাবে দিলাম। দিয়ে এর বডি পার্টের মধ্যে হচ্ছে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে সুপারকে কল করব। সুপারকে কল করলাম মানে হচ্ছে আমি ওই যে আগের যে কনস্ট্রাক্টরটা ছিল, এই যে এইটার যে কনস্ট্রাক্টরটা ছিল সেটাকে আমি এখানে কল করলাম। তার মানে বিআইটিএম আমার আউটপুট দিবে কোন একটা সময়, মানে আমি যখন কল করব আউটপুট চাবো। আচ্ছা, এরপরে হচ্ছে আমি এইটার কাজ করি, আমাদের এই কনস্ট্রাক্টরের কাজ করি। এই কনস্ট্রাক্টরের কাজ কি করব? প্রথমে যে একদমই সবার প্রথমে যে এক্সাম্পল দেখলাম দিস ডট আইডি ইকুয়াল আইডি, তারপর হচ্ছে দিস ডট নেম ইকুয়াল নেম, হ্যাঁ এটা দিলাম। এরপরে হচ্ছে আমি সবার শেষে, আমি এখান থেকে বের হয়ে যাই, সবার শেষে হচ্ছে আমি অবজেক্টটা তৈরি করব। অবজেক্টটা তৈরি করবো মানে ওই যে var কিওয়ার্ড দিয়ে যে ক্লাসের অবজেক্ট তৈরি করে ইএমপি দিলাম, emp1 অথবা শুধু ইএমপি দিলাম, কোনো সমস্যা নাই। এখন নিউ দিয়ে কি করতে হয়, এমপ্লয়ি ক্লাসটাকে আমার কল করতে হয়। এখন যেহেতু আমার এই এমপ্লয়ি ক্লাসের মধ্যে আমার দুইটা প্যারামিটার আছে, তখন কি করতে হবে, আমার দুইটা ভ্যালু দিতে হবে। তাহলে আমি এখানে 101 দেই, সরি 101 দিলাম। আর একটা প্যারামিটার কি, এটা হচ্ছে আমার ডাবল কোটেশন দিয়ে আমি এখানে দিলাম হচ্ছে সাব্বির বা রাকিব দিলাম। তাহলে কি হবে, এখান থেকে এই আইডি এটা রিসিভ করবে, তারপরে আমার পরবর্তীতে আমি প্রিন্ট করতেছি, পরে আমাকে প্রিন্ট করে দিবে যখন আমি প্রিন্ট করতে চাই। তো এখন আপাতত রিসিভ করতেছে, রিসিভ করে আমার এই আইডির মধ্যে আইডিটা রাখতেছে, আর রিসিভ করে আমার এই নামের মধ্যে হচ্ছে এই নামটা রাখতেছে। এই পর্যন্ত থাকলো, শেষ। এখন আমি প্রিন্ট করি। এখন ডকুমেন্ট ডট রাইট এলেন, এখানে গিয়ে আমি হচ্ছে ইএমপি এমপ্লয়ি ডট আইডি, আইডিটিকে প্রিন্ট করব, ঠিক আছে। তারপর হচ্ছে প্লাস চিহ্ন দিয়ে একটা আমি ইয়ে দিব, স্পেস দিব। তারপরে হচ্ছে ইএমপি ডট নেমকে প্রিন্ট করব, ঠিক আছে। এখন দেখেন এই যে ইয়ে ক্লাস, এই যে কোম্পানি ক্লাসের যে এই যে ইয়েটা ছিল, কোম্পানি ক্লাসের যে বিআইটিএমটা ছিল বা কোম্পানি ছিল, সেটাকেও আমি এখন পাবো এই ইএমপি ধরে। ইএমপি ধরে কেন পাবো? কারণ এই ইএমপির মধ্যে হচ্ছে আমি প্রথমত হচ্ছে কোম্পানিকে এক্সটেন্ড করেছি, যার কারণে এটাকে অ্যাক্সেস করতে পারতেছি। আর দ্বিতীয়ত হচ্ছে আমি সুপার কিওয়ার্ডটাকেও কল করেছি, মানে এই কনস্ট্রাক্টরকে ওখানে কল করব। তো এখন আমি বলবো ইএমপি ডট কোম্পানি, এই যে কোম্পানি। এখন আমাকে এটা আউটপুট দিয়ে দিবে। আমি এখানে একটা স্পেস দেওয়া উচিত ছিল, তাই না? আমি এখানে একটা স্পেস দিতে পারতাম, জিনিসটা সুন্দর হয়। তাহলে কি করবে, এখানে এসে ডাবল কোটেশন দিয়ে দিলাম। এখন দেখেন আমার স্পেস দিবে ইনশাআল্লাহ। তো এইভাবে সুপার কিওয়ার্ডের মাধ্যমে সুপার কিওয়ার্ড কল করে আমরা হচ্ছে আগের ক্লাসের কনস্ট্রাক্টর যে আছে সেই কনস্ট্রাক্টরকে আমরা কল করতে পারি। আচ্ছা, এখন আসেন হচ্ছে আমরা দেখবো যে স্ট্যাটিক একটা মেথড আছে, স্ট্যাটিক কিওয়ার্ড বা স্ট্যাটিক মেথড, সেই জিনিসটা আমরা একটু দেখব। আচ্ছা, আমি এটা ক্লোজ করাটা তো ভুল হয়ে গেল, তাই সমস্যা নাই। এটা কনস্ট্রাক্টর গেল। এরপরে হচ্ছে আমি এখানে একটা স্ট্যাটিক মেথড ডট এইচটিএমএল এর মধ্যে কাজ করি। এখানে হচ্ছে আমি এর মধ্যে কাজ করব। স্ট্যাটিকটা বেসিক্যালি আমাদের ওই ক্লাসে, এখানে আমরা নিউ কিওয়ার্ডের মাধ্যমে যেরকম ক্লাসকে কল করে তারপরে ক্লাসের অবজেক্ট দিলাম ইএমপি ডট, তারপরে ভেরিয়েবলটাকে নিয়ে আসলাম, এরকম না করে সরাসরি ক্লাসের মাধ্যমে আমরা এই স্ট্যাটিক মেথডের মাধ্যমে আমরা সরাসরি কল করতে পারি, অথবা ক্লাসে কল করার মাধ্যমে করতে পারি। আমি একটু কাজটা দেখাই, তাহলে জিনিসটা বুঝতে পারবেন সহজে। ক্লাস ধরে কল করতে পারি। তো স্ট্যাটিক মেথডটা আমরা একটু দেখি। এখানে আমি একটা ক্লাসের নাম তৈরি করলাম, হচ্ছে ধরেন টেস্ট।
দেখছেন আমি বারবার থার্ড ব্র্যাকেট দিই, শুধু জাভার মধ্যে চলে যাই, যেখানে কাজ করলে কোড লিখতে যাই শুধু বারবার ওই যে জাভার উপরে চলে যায়, জাভার দিকে চলে যাই। জাভাতে হচ্ছে ক্লাস লিখে তারপরে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। জাভাতে ক্লাস তৈরি করতে গেলে একটু দেখাই, ক্লাস যদি জাভাতে করে না, ক্লাস তারপর হচ্ছে টেস্টের নাম দিলেন, তারপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ দিতে হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপরে দিতে হবে, এরপরে কোনো কাজ করবেন না। কিন্তু এখানে তো এটা দেওয়া যাবে না, এটা জায়েজ নাই জাভাস্ক্রিপ্টে, ওটা আমি ভুলে দিয়ে ফেলি বারবার। যাই হোক, তো ক্লাস টেস্ট তৈরি করলাম, স্ট্যাটিক একটা মেথড তৈরি করলাম, স্ট্যাটিক ডিসপ্লে নামে আমি একটা মেথড তৈরি করলাম। ডিসপ্লে যে কোনো মেথডে যে কোনো নাম দিয়ে তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট মেথডটা তৈরি করে তারপরে হচ্ছে আমি এর মধ্যে একটা কাজ করব। এর মধ্যে কি কাজ করব, একটা মানে আউটপুট রিটার্ন করব। জাস্ট এটা বলবো যে দিস ইজ স্ট্যাটিক মেথড, স্ট্যাটিক ডিসপ্লে স্ট্যাটিক মেথড লিখি, স্ট্যাটিক মেথড, এতটুকু লিখলাম। এখানে এখন আসেন, এখন আমি প্রিন্ট করতে চাচ্ছি। প্রিন্ট করতে গেলে আমরা কি করলাম একটু আগে বলেন তো, var দিয়ে তারপরে যে কোনো একটা নাম দিলাম, emp দিছি, অথবা যে কোনো একটা, আপনি এখানে টিও বলতে পারেন বা টেস্ট এটাও বলতে পারেন, তাতে সমস্যা নাই। তারপরে কি করলাম, ধরেন আমি এখানে কি করি, টেস্ট তারপর হচ্ছে নিউ তারপর হচ্ছে টেস্ট, এরকম করে কিন্তু করছি আমরা, তাই তো? এখানে আমরা টেস্ট দিছি, ওখানে আমরা এমপ্লয়ি দিয়ে এরকম করছিলাম, বাট এখানে আর এটা লাগবে না। এখানে আমরা হচ্ছে যে কাজটা করবো স্ট্যাটিক মেথড দেওয়ার কারণে, সেটা হচ্ছে সরাসরি আমরা এখানে ডকুমেন্ট প্রিন্ট করে আমরা হচ্ছে এখানে আর আমাদের নিউ দিয়ে আর কিছু করতে হবে না। সরাসরি আমরা এই যে টেস্ট ক্লাসকে আমরা কল করে টেস্ট ক্লাস ডট ওই মেথড, কেন এটা পারতেছি, আমাকে অবজেক্ট তৈরি করতে বা নিউ কিওয়ার্ডের মাধ্যমে অবজেক্ট তৈরি করতে হচ্ছে না। কেন করতে হচ্ছে না? কারণ হচ্ছে যে এই আমার মেথডটা হচ্ছে স্ট্যাটিক, যার কারণে আমাকে এখানে নিউ কিওয়ার্ডের মাধ্যমে যেরকম দেখালাম টেস্ট তারপরে নিউ তারপরে টেস্ট দিয়ে তারপরে এখানে টেস্ট ডট ডিসপ্লে আর কল করতে হচ্ছে না, কারণ আমার এই মেথডটা হচ্ছে আমার স্ট্যাটিক করেছে, এই কারণে আমি এই কাজটা সহজে করতে পারলাম। এখন যদি আমি আউটপুট আনতে চাই তাহলে আশা করি আমার আউটপুটটা আসবে, যদিও আমার এটা এখানে আছে। হ্যাঁ, এই ডিসপ্লে স্ট্যাটিক, এটা আমার স্ট্যাটিক মেথডের কারণেই আমার অবজেক্টটা তৈরি করতে হয় না। আচ্ছা আচ্ছা, এখন আমরা দেখবো যে একাধিক স্ট্যাটিক মেথড যদি থাকে তো সেই ক্ষেত্রে কি হয়। আসলে আমরা একাধিক স্ট্যাটিক মেথড তৈরি করবো একটা ক্লাসের মধ্যে, এটা আমরা একটু কমেন্ট করে দিলাম। কমেন্ট করে দিয়ে আমরা এখানে লিখি হচ্ছে এখানে মোর দেন ওয়ান স্ট্যাটিক মেথড। কমেন্ট করে রাখলাম। এখন আমরা আরেকটা ক্লাস তৈরি করি, যে ক্লাসের নাম আমরা টেস্ট দেই, কোনো সমস্যা নাই। সরি, ক্লাস কিওয়ার্ডটা দিতে হবে টেস্ট, এরপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ওই যে দেখেন আমি আবার ওই যে জামাতে চলে ঝামেলা। তারপরে হচ্ছে স্ট্যাটিক মেথড দেই, এবার ডিসপ্লে ওয়ান দেই। হ্যাঁ, ডিসপ্লে ওয়ান যে কোনো নাম দিতে পারেন, আমি দিলাম। এখানেও আমি একটা রিটার্ন করব হচ্ছে জাস্ট ডিসপ্লে ওয়ান, দিস ইজ ডিসপ্লে ওয়ান। আচ্ছা, ক্লাসের তো রেকর্ড হচ্ছে না? হ্যাঁ, রেকর্ড হচ্ছে, ঠিক আছে। নাম ডিসপ্লে ওয়ান, এটা আমি শেষ করে দিলাম। এরপরে আরেকটা মেথড তৈরি করি, এটা কপি করি, জাস্ট কপি করে পেস্ট করলাম, আর একটা পেস্ট করলাম, তিনটাই করলাম।
এখানে আমি দিলাম হচ্ছে 2, তারপরে এখানে দিলাম হচ্ছে 3 মেথডের নাম, এরপরে ডিসপ্লে 2, এটা ডিসপ্লে 3। প্রিন্ট করলে যাতে আমার বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এখন আসেন আমি প্রিন্ট করব। ডকুমেন্ট ডট রাইট এলেন, এখানে হচ্ছে আমরা টেস্ট, যেহেতু আমরা স্ট্যাটিক মেথড দিছি এজন্য আমরা সরাসরি কল করতে পারতেছি। তো প্রথমেরটার নাম হচ্ছে ডিসপ্লে, এটার ওয়ান টন কিছু নাই মনে হয়, হ্যাঁ ডিসপ্লে। তারপরে হচ্ছে তারপরেরটা কি, তারপরেরটা হচ্ছে আমার তারপরেরটা হচ্ছে ডিসপ্লে 2 হবে, এরপরে ডিসপ্লে 3, ডিসপ্লে 3। এখন আমি এটাকে একটু রিফ্রেশ যদি করি, একটু আমার এক লাইনে চলে আসছে তাই না? এটা একটু বিআর ট্যাগ দিলে মনে হয় ঠিক হয়ে যেত। তো বিআর ট্যাগটা আমি দিতে চাইলে দিতে পারি, দিয়ে দেই নাকি, দিয়ে দেই এখানে প্লাস চিহ্ন দিয়ে, সরি প্লাস চিহ্ন দিয়ে এখানে একটা বিআর ট্যাগ দিয়ে দেখি কেমন হয়। নিচে আসছে, তাহলে এইটাও আমি আরেকটা বিআর ট্যাগ দিই, তাহলে একটু নিচে নিচে আসবে। তাহলে আমরা দেখলাম যে একাধিক স্ট্যাটিক মেথড কিভাবে কাজ করে। আচ্ছা, এখন এবার একটু আমরা দেখবো যে স্ট্যাটিক মেথড আমরা একই নামে যদি একাধিক দেই, এতক্ষণ তো আলাদা আলাদা নামে দিলাম, হ্যাঁ ভিন্ন ভিন্ন নামে দিলাম, এবার হচ্ছে একই মেথড হচ্ছে একই নামে হচ্ছে একাধিক মেথড দিব। স্ট্যাটিক ডিসপ্লে 1 2 যেরকম দিলাম, এবার তা দিব না, এবার বলবো যে আপনার এক নামই থাকবে। তো এইটাকে আমি একটু কপি করি, তাহলে আমার সহজ হবে। আমি শুধু মেথডের নামটা চেঞ্জ করে দিই। এখানে হচ্ছে স্ট্যাটিক মেথড সেম নেম, এটা বলে দেই সেম নেম। আচ্ছা, এখানে আমি ডিসপ্লে দিলাম, এখানে আমার ডিসপ্লে থাকবে, এটা হচ্ছে ধরেন ডিসপ্লে থাকবে, এইভাবেই থাকবে, যা আছে তাই। এখন আমি এবার একটু প্রিন্ট করে দেখি আসলে আমার কোনটা আসে। এখানে তো সমস্যা নেই, এখানে ডিসপ্লে 1 2 দিয়ে রাখলাম, প্রথমটা হচ্ছে আমার 1, দেখবো যে 1টাই আমার প্রিন্ট করে নাকি 2টা প্রিন্ট করে নাকি আমার 3টা প্রিন্ট করে। যেহেতু আমার সেম নাম, এবার কিন্তু ডিফারেন্ট নামে দিই নাই, হ্যাঁ তাহলে একটু দেখি আউটপুটটা, কোনোটাই আউটপুট আসলো না। আচ্ছা, আগের যেটা সেটা আমি একটু কমেন্ট করে দিই, এটা ঝামেলা করতেছে। সবার শেষেরটা, অর্থাৎ আমি যদি সেম নামে হচ্ছে একাধিক ইয়া দেই, স্ট্যাটিক মেথড কল করি, তখন সেই ক্ষেত্রে আমাকে যে লাস্টের যেটা ছিল, লাস্টের যে স্ট্যাটিক মেথডটা ছিল সেটাই আমাকে আউটপুটটা দিবে। আচ্ছা, এখন আমরা এখানে ওই কলিংটা ডিসপ্লে 2 ডিসপ্লে 3 এটা কি ঠিক আছে? কোনটা এখানে, ও আচ্ছা হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, না 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 না, এখানে এখানে ঠিক নাই, হ্যাঁ এখানে একটু ভুল করছি তো, এখানে ভুল করছি, এখানে একটা দিব, এখানে এই দুইটা আসলে আর কাজ করে নাই, এই দুইটা কাজ করে নাই, বুঝছেন, এটা কাজ করে নাই। আমি একটু রিফ্রেশ করি, এ মূলত কাজ করে নাই, এই পরের দুইটা তো মানে অস্তিত্বই নাই, এটা তো কমেন্ট করে রাখছি যে 2 3, সেই দুইটা কাজ করে নাই, কাজ করে একজনই, একটাই এখন কল করতে হবে, যেহেতু সেম নামে দিছি, আউটপুট সেমই হবে, যে ওই শেষের যেটা হয়েছে সেটাই আমাকে ডিসপ্লে করবে, বুঝতে পারছেন? আর আগে এটা যেটা দিছিলাম এটা আমার তাহলে এটা তো অনেকটা ভ্যারিয়েবলের মতো হইলো, হ্যাঁ তখন লাস্টেরটা এক্সিকিউট হচ্ছে। হ্যাঁ লাস্টের যেটা সেটা এক্সিকিউট হচ্ছে, রাইট, লাস্টের যেটা সেটা, তাহলে সেম নামে যদি আমি স্ট্যাটিক মেথড দিই তাহলে লাস্টের যেটা সেটা আমাকে এক্সিকিউট করবে। আচ্ছা, এখন আমরা একটু দেখতে পারি যে কনস্ট্রাক্টরের মধ্যে হচ্ছে কিভাবে ইয়ে করতে পারি, আমরা স্ট্যাটিক মেথড কল করতে পারি সেটা একটু দেখবো। এগুলো অনেকগুলা কাজ আছে, এটা দেখি একটু। আচ্ছা,
এটা কমেন্ট করে দেই। ওকে, ভাইয়া অন্য একটা ফাইলে চলে যান নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি অন্য ফাইলে চলে যাবো না, তাহলে এই ফাইলের নাম কি দেবো বলেন মানে তো? যদি আর কি অন্য আলাদা ইয়া হয়, মানে এটা এই স্ট্যাটিক মেথডের এক্সাম্পল দেখাবো, তাহলে 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 এটাতে থাকেন ভাইয়া। স্ট্যাটিক মেথড দেখাবো, কিন্তু সেটা কনস্ট্রাক্টরের মধ্যে দেখাবো, বুঝতে পারছেন? তাহলে এটাতে রাখি না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে থাকছে। হ্যাঁ, স্ট্যাটিক স্ট্যাটিক মেথড উইথিন কল উইথিন কনস্ট্রাক্টর। আমি একটু ইয়ে করে দিই, কনস্ট্রাক্টর আগে পরে কিছু দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা। বাস, এখন এটা ক্লাস টেস্ট, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শেষ করি, এই দেখেন আবার করছি, অবশ্যই একটু মনে করে ফেলি। আচ্ছা, তো এখানে আমি একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করে রাখি আপাতত, অথবা আমি আগে স্ট্যাটিক মেথডটাই কাজ করে রাখি, অথবা একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করে রাখি, দাম সমস্যা নেই। কনস্ট্রাক্টর কনস্ট্রাক্টর এখানে আমি পরে প্রিন্ট করতেছি। তারপরে হচ্ছে আমি এই কনস্ট্রাক্টরের বাইরে, দ্যাট মিনস আমি ক্লাসের ভিতরে আমি একটা মেথড ডিক্লেয়ার করি, ওই নামে স্ট্যাটিক মেথড ডিক্লেয়ার করি ডিসপ্লে। ডিসপ্লে ডিসপ্লে মেথডের মধ্যে হচ্ছে আমি একটা রিটার্ন করি, কিছু একটা রিটার্ন করি, ডিসপ্লে। ঠিক আছে, এখন এখন শেষে এসে আমি হচ্ছে এখন আমাকে অবজেক্ট তৈরি করতে হবে। অবজেক্ট তৈরি করি, অবজেক্ট তৈরি করি হচ্ছে ধরেন টেস্ট দেই অথবা টি দেই, নিউ টেস্ট দিলাম, থাকলো। এখন আমি কনস্ট্রাক্টরে যাব, কনস্ট্রাক্টরে গিয়ে এখন আমি প্রিন্ট করব ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে এখানে গিয়ে টেস্ট ডট ডিসপ্লে। এখানে এটার জন্য তো আর আমার দরকার নাই, এটার জন্য তো এই টেস্ট ডট আপনার ডিসপ্লে কল করলাম সরাসরি, এখানে এটা আমার দরকার নাই, টেস্টের অবজেক্টের আমার দরকার নেই। হ্যাঁ, টেস্টের অবজেক্টের দরকার নাই যেহেতু স্ট্যাটিক মেথড। বাট আমি এখানে আরেকটা লাইন লিখে, এখানে আমার একটা লাইন লিখতে হবে, এখানে আমার ইয়েটা লাগবে, এখানকার জন্য হচ্ছে বেসিক্যালি আমারটা লাগবে, এখানে আমি বলবো দিস ডট কনস্ট্রাক্টর পাচ্ছে না কেন? কনস্ট্রাক্টর পাবে, কনস্ট্রাক্টর দিস ডট কনস্ট্রাক্টর পাবে, কনস্ট্রাক্টর ডট ডিসপ্লে। ডিসপ্লে যেহেতু আমি কনস্ট্রাক্টর দিয়ে তারপর ডিসপ্লেকে নিয়ে আসলাম, এই কারণে হচ্ছে আমি এখানে অবজেক্টটা তৈরি করে রাখছিলাম। বেসিক্যালি আমার এটার জন্য আমার অবজেক্টের দরকার হয় নাই, কারণ আমরা জানি যে এটা স্ট্যাটিক মেথড, এটার জন্য ক্লাস ধরেই কল করতে পারি, কিন্তু এই যে কনস্ট্রাক্টরকে দিয়ে যেহেতু আমি কল করব, এই কারণে আমার এই অবজেক্টটা দরকার হয়েছে। আচ্ছা, এটা তো কমেন্ট করাই আছে আগের বলা, দিস ইজ ডিসপ্লে দুইবারই প্রিন্ট করবে, সমস্যা নাই। বাট এটা হচ্ছে আমি সরাসরি কনস্ট্রাক্টর ছাড়া আমি এটাকে কল করলাম, আর এটা হচ্ছে কনস্ট্রাক্টরের মাধ্যমে কল করলাম, এটারও আউটপুট আসবে, ঠিক আছে, সমস্যা নেই। বাট এটার জন্য আমাকে এক্সট্রা যেটা করতে হয়েছে সেটা হচ্ছে এই ক্লাসের অবজেক্টটা তৈরি করতে হয়েছে। স্যার এটা একটু আবার একটু বুঝাই দিবেন? আচ্ছা, এটা হচ্ছে নরমালি আমরা আগে দেখে আসলাম যে স্ট্যাটিক মেথড কল করার জন্য হচ্ছে আমরা সরাসরি ক্লাস ধরেই কল করতে পারতেছি। হ্যাঁ, এই যে এখানে আগেরটা দেখেন ক্লাস ধরেই করতে পারি, তো ঠিক এখানেও তাই করতে পারছি যে আমরা ক্লাস ডট মেথডকে আমরা কল করতে পারছি, কারণ মেথডটা আমার স্ট্যাটিক মেথড। কিন্তু আমি যখন কনস্ট্রাক্টর ধরে কল করতে যাচ্ছি তখন হচ্ছে আমার এই ক্লাসের অবজেক্ট লাগতেছে। যদি সরাসরি আমি স্ট্যাটিক মেথডকে কল করতে যাচ্ছি তখন ক্লাসের অবজেক্ট আমার দরকার হচ্ছে না, সরাসরি ক্লাস ডট স্ট্যাটিক মেথড। কিন্তু যদি আমি কনস্ট্রাক্টরকে দিয়ে কল করতে যাই
সেই ক্ষেত্রে হচ্ছে আমার এই ক্লাসের অবজেক্টটা তৈরি করতে হচ্ছে। এই জন্য আমি দিস ডট কনস্ট্রাক্টর ডট তারপর ডিসপ্লে দিলাম। বুঝতে পারছেন? ওকে। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে মানে নন স্ট্যাটিক মেথডের মধ্যে হচ্ছে আমরা কিভাবে ওই স্ট্যাটিক মেথডকে কল করতে পারি, এটা একটু দেখি। আচ্ছা, তো এটা একটু কমেন্ট করে রাখি, যেহেতু স্ট্যাটিক মেথড তাহলে আমি এটার মধ্যেই থাকি। এখানে বললাম যে স্ট্যাটিক মেথড কল উইথিন নন স্ট্যাটিক মেথড। উইথিন নন স্ট্যাটিক মেথড। আচ্ছা, ক্লাস এটাও দিলাম, টেস্ট দিলাম, দিচ্ছি না। এখন আমি স্ট্যাটিক মেথড ডিক্লেয়ার করি যে কোনো নামে, কোনো সমস্যা নাই। সেটার মধ্যে আমি একটা কিছু রিটার্নও করে রাখি, পরবর্তীতে আমি হচ্ছে নন স্ট্যাটিক মেথডে যাব। ধরেন স্ট্যাটিক মেথড, এটা দিলাম ইনভোক, যে কোনো একটা কিছু আমি দিতে পারি, দিলাম। এখন হচ্ছে আমি স্ট্যাটিক মেথডের বাইরে আমি এখন একটা আরেকটা মেথড তৈরি করি যেটা নন স্ট্যাটিক। এটা স্ট্যাটিক না, স্ট্যাটিক কিওয়ার্ড দিব না। স্ট্যাটিক কিওয়ার্ড দিলে সেটা স্ট্যাটিক মেথড, আর স্ট্যাটিক কিওয়ার্ড না দিলে সে নন স্ট্যাটিক মেথড। ঠিক আছে, এর মধ্যে আমি হচ্ছে ডকুমেন্ট ডট রাইট এলেন, এর মধ্যে হচ্ছে আমি টেস্ট ডট আমার মেথডের নাম কি, মেথডের নাম হচ্ছে ডিসপ্লে। হ্যাঁ, ডিসপ্লে। এরপরে হচ্ছে আমি এটা ইয়ে করে দেই, এটা আমি এখন হচ্ছে আউটপুটটা দেখতে চাই। আউটপুটটা দেখবো, আমি একটু রিফ্রেশ করি, দেখেন কি হয়। আমার কোনো আউটপুট আসতেছে না, কারণ হচ্ছে কি দেখেন, আমি শো মেথডের মধ্যে, শো নন স্ট্যাটিক মেথড, এই শো মেথডের মধ্যে হচ্ছে আমি স্ট্যাটিক মেথডকে কল করেছি বা প্রিন্ট করেছি। ঠিক আছে, কথা সত্য, ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু শো মেথডটাকে তো আমি কোথাও কল করি নাই। তো শো মেথডটাকে কল না করলে শো মেথড কাজ করবে কখন? শো মেথড যদি কাজ করা শুরু না করে তাহলে তো শো মেথডের মধ্যে যে আছে সে তো কাজ করবে না। তো শো মেথডটাকে আমি কল করি নাই। এখন দেখেন, শো মেথডটাকে কল করতে গেলে আমাকে বেসিক্যালি আবার কিন্তু শো মেথড কি, এটা নন স্ট্যাটিক মেথড, তাহলে আমার কিন্তু এবার ক্লাসের অবজেক্ট আবার তৈরি করতে হবে, কিছু করার নাই। নিউ টেস্ট দিলাম। এখন হচ্ছে আমি শো মেথডকে কল করব, টেস্ট ডট শো। এখন শো মেথডকে কল করলাম। শো মেথডকে কল করার কারণে শো মেথডের মধ্যে যেটা আমার কল করা আছে সেটা আমাকে করে দেবে। দেখেন, স্ট্যাটিক মেথড ইজ ইনভোকড। তার মানে হচ্ছে আমি নন স্ট্যাটিক মেথডের মধ্যে স্ট্যাটিক মেথড ডিক্লেয়ার করতে পারি, কিন্তু সেটাকে যদি আমি আউটপুটটা নিতে চাই সেই ক্ষেত্রে আমাকে স্ট্যাটিক মেথড দিয়ে যদি নিতে চাই সেই ক্ষেত্রে আমাকে হচ্ছে ইয়েটা নিতে হবে, কি জানি বলে, আমাকে হচ্ছে অবজেক্ট তৈরি করে তারপরে নন স্ট্যাটিক মেথডের মাধ্যম হয়ে তারপরে কল করতে হবে। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে এনক্যাপসুলেশন। এটা আমি একটু ইয়ে করে দিই, এটা আমার দরকার নেই, নতুন একটা ইয়ে নিচ্ছি, ফাইল নিচ্ছি। আমরা হচ্ছে নতুন একটা ফাইল নেই, এটা নিব হচ্ছে এনক্যাপসুলেশন ডট এইচটিএমএল। কোথায় দেয় এনক্যাপসুলেশন। আচ্ছা,
এনক্যাপসুলেশনটা হচ্ছে এখানে ডেটাকে বাইন্ড করে দেওয়া আর কি, বাইন্ডিং অফ ডেটা, বাইন্ডিং দ্য ডাটা অথবা ভেরিয়েবলকে বাইন্ড করে দেওয়া। এখানে আমরা দুইটা জিনিস দেখবো, যে গেটার এবং সেটার মেথড। অর্থাৎ আমি গেটার মেথডের মাধ্যমে কোনো মেথড কোনো ভ্যালুকে গেট করতে পারবো, আর সেটার মেথডের মাধ্যমে হচ্ছে আমি কোনো ভ্যালুকে সেট করতে পারবো। এটা হচ্ছে এনক্যাপসুলেশনের মাধ্যমে আমরা দেখতে পারবো। সেটা একটু একটা এক্সাম্পল আমরা দেখি। ধরেন আমি একটা ক্লাস তৈরি করলাম, এটার নাম দিলাম স্টুডেন্ট অথবা এমপ্লয়ি, যে কোনো নাম দেন, সমস্যা নেই। সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ। এর মধ্যে আমরা একটা কনস্ট্রাক্টর তৈরি করি। এখানে var কিওয়ার্ড দেওয়া মানে হচ্ছে এই এনক্যাপসুলেশনের ক্ষেত্রে var কিওয়ার্ড যদি দেন, var কিওয়ার্ড দেওয়ার মানে হচ্ছে আপনার যে ডেটা মেম্বার, দ্যাট মিন্স ভেরিয়েবলটাকে আপনি হচ্ছে প্রাইভেট করলেন। প্রাইভেট করা মানে সে শুধুমাত্র আপনাকে মানে রিড করতে দিবে আর কি, গেট করতে দিবে। তো এটাকে প্রাইভেট করা var কিওয়ার্ডের মাধ্যমে। তো আর এক্ষেত্রে আমরা ডেটার আউটপুট ভ্যালু নিয়ে আসার জন্য হচ্ছে গেটার মেথড ইউজ করবো, আর ভ্যালু সেট করার জন্য হচ্ছে সেটার মেথড ইউজ করবো। তো এটা আমরা দেখি। এখানে একটা কনস্ট্রাক্টর তৈরি করি, কনস্ট্রাক্টর কিওয়ার্ডের মাধ্যমে। এই কনস্ট্রাক্টরের মধ্যে হচ্ছে আমি var কিওয়ার্ড দিলাম, var কিওয়ার্ড দিয়ে একটা ভেরিয়েবল তৈরি করলাম, তারপরে var কিওয়ার্ড দিয়ে আমি হচ্ছে মার্কস দিলাম। এখন গেটার মেথডের মাধ্যমে হচ্ছে আমরা গেট করব। গেটার যে মেথড আছে সেই গেটার মেথডের মাধ্যমে হচ্ছে আমরা এই নেম এবং মার্কসটাকে আমরা গেট করব। ফাইন। তো এখন আমাকে এখানে বলতে হবে গেট নেম। এই গেট নাম একটা মেথড তৈরি করলাম। এই মেথডের মধ্যে হচ্ছে আমরা রিটার্ন করব হচ্ছে দিস ডট, ওই যে আমার নেম, দিস ডট নেম, এই যেখানে নেম দেখেন আসছে, দিস ডট নেম গেল। তাহলে আমি এত মাত্র গেট করলাম, এখন আমি সেটই করে নেই, ভ্যালু সেট করে নেই। তাহলে আমাকে এখানে সেট নেমের মধ্যে হচ্ছে আমাকে সেট করতে হবে। তো এই ক্ষেত্রে গেটার মেথডের মধ্যে কোনো প্যারামিটার থাকবে না, বাট সেটার মেথডের মধ্যে আমার একটা প্যারামিটার থাকবে, ওই নেম প্যারামিটারটা। তাহলে সেটার মেথডের মধ্যে আমি এখন ভ্যালুটাকে সেট করব। কি সেট করব? দিস ডট নেম ইকুয়াল ভ্যালু আমি এখনো দেই নাই, আসবে। তাহলে সেটার মেথডের মাধ্যমে আমার হচ্ছে ভ্যালুটা সেট হবে, তারপর পরবর্তীতে এই নামটা আমার এখানে গেটার মেথডের মাধ্যমে কল করলে তখন প্রিন্ট হয়ে যাবে। তো ঠিক একই কাজটা আমি এই কাজটা মার্কের ক্ষেত্রে করব, কারণ আমার ভেরিয়েবল হচ্ছে দুইটা। এখন এখানে বলবো গেট মার্কস, আগের মতো, আগে যেরকম গেট নাম দিছিলাম এখানে বলবো গেট মার্কস। সরি, আমার একটু ভুল হয়ে গেল, এখানে ব্র্যাকেটটা পরে হচ্ছে, সেকেন্ড ব্র্যাকেটটা এখানে দিতে হবে। এখানে গেট মার্কস, তাহলে রিটার্ন দিস ডট মার্কস। ফাইন। এরপরে এখন সেটাকে আবার সেট করতে হবে, আমি তো সেট এখনো করি নাই। সেট মার্কস। তো সেটার মেথডের মধ্যে আমার একটা প্যারামিটার পাস করতে হবে, ওই যে মার্কটা দিয়ে রাখছিলাম, মার্কস দিতে হবে। এরপরে হচ্ছে আমার মোটামুটি কাজ শেষ। সেটার মেথডের মাধ্যমে তো আমার আরেকটা কাজ করতে হবে, সেটার মেথডের মাধ্যমে হচ্ছে দিস ডট মার্কস ইকুয়াল মার্কস। আচ্ছা, এখন আসেন আপনি ক্লাসের অবজেক্ট তৈরি করেন, অবজেক্ট তৈরি করে তারপরে কল করা শুরু করেন। ভ্যালু দেন, var স্টুডেন্ট, স্মল লেটার স্টুডেন্ট দিলাম, নিউ স্টুডেন্ট, অবজেক্ট তৈরি করলাম। অবজেক্ট তৈরি করে তারপরে হচ্ছে স্টুডেন্ট ডট কি করব? সেট নাম। সেট নাম যখন কল করব তখন সেট নাম বলবে যে আমার এখানে একটা প্যারামিটার ভ্যালু পাস করতে হবে, কারণ এখানে আমার সেট নামের মধ্যে একটা ভ্যালু প্যারামিটার আছে। তো সেই প্যারামিটারের ভ্যালুটা আমাকে দিতে হবে এর মধ্যে, তাহলে আমি দিব, সমস্যা নেই, অসুবিধা নেই, আমি দিতে যাচ্ছি। সাবমিট দিলাম। ফাইন। এখন আমি সেট যে স্টুডেন্ট মেথডটা আমার আছে, সেট যে নামটা আছে, সরি নামটা না, মার্কস আছে, সেট মার্কস, এটাকে কল করলে এও তাই বলবে। কি বলবে? যে আপনি যেহেতু সেটার মেথডটাকে কল করছেন সেট মার্কসটাকে, তাহলে
এখানে একটা প্যারামিটার আছে, সেই প্যারামিটারের ভ্যালু দিতে হবে আপনাকে, সেট মার্কস আমি দিব। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, 80 দিলাম, হয়ে গেল, নাম লগ দেওয়া ছিল না, আচ্ছা 80 দিলাম, ফাইন। তাহলে আমি ভ্যালুটা এই যে এখানে যখন নামটা এই সাবমিট দিব, তখন হচ্ছে এই সেট নাম এখান থেকে রিসিভ করে এই নামের মধ্যে রেখে দিবে, ফাইন। তো ঠিক সেট মার্কস যখন দিব, তো সেট মার্কস এখান থেকে প্যারামিটারের মাধ্যমে রিসিভ করে এখানে রেখে দিবে। রেখে দেওয়ার পরে এখন আমি যদি এটার আউটপুট দেখতে চাই, মাত্র এখনো আউটপুট আমি কাজ করি নাই, এখন যদি আমি প্রিন্ট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার ওই গেট নাম দিয়ে কল করতে হবে, গেট নাম যদি কল করি, তাহলে এই যে গেট নাম মেথডকে কল করলে তখন হচ্ছে দিস ডট নাম, মানে ওই যে নামটা যে পাস করে দিলাম সেটার মাধ্যমে নামের ভ্যালুটা দিয়েছিলাম, তখন সেটা প্রিন্ট করে দিবে। আর এখানে যে মার্কটা দিছিলাম সেটা সেট মার্কসের মধ্যে, যে এই মার্কসের মধ্যে আছে, তখন গেট মার্কসের মধ্যে এখানে আবার এখানে দিস ডট মার্ক করা আছে, রিটার্ন করা আছে। আমি যদি গেট মার্কে কল করি, তখন মার্কের ভ্যালুটা আমার চলে আসবে। তাহলে করি, চলেন। ডকুমেন্ট ডট রাইট এলেন স্টুডেন্ট ডট গেট নাম, এই যে গেট নাম চলে আসছে, সাজেস্ট করতেছে আমাকে গেট নাম। তারপরে আমি হচ্ছে একটু মাঝখানে যদি একটু চাই যে একটু স্পেস থাকবে, ডাবল কোটেশন দিয়ে তারপরে স্পেস থাকবে। এখন হচ্ছে এই পাশে এসে আমি বলবো হচ্ছে স্টুডেন্ট ডট, কি বলবো এটা, গেট মার্কস। কোথায় এনক্যাপসুলেশন না, ও ও ও ও ও আমার মার্কস এর পরে হচ্ছে প্যারেন্থেসিস বলে হ্যাঁ গেট হ্যাঁ মার্কস নিচের লাইন, লাস্ট লাইন, স্টুডেন্ট ডট গেট মার্কস, লাস্ট লাইন স্যার। আচ্ছা, ও আচ্ছা, এখানে ডাবল কোটেশন দেই নাই, সরি, ফার্স্ট ব্র্যাকেট দেই নাই, তাই না? ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ দেই নাই। আপনি আগেই দেখছেন না পরে দেখছেন? আগে বলেন তো। আগে দেখছেন, একটু বলবেন না, আমার তো কষ্ট হয়ে গেল, টেনশনে পড়ে গেছিলাম, হবে না কেন, আগে বলতেন, কষ্ট হয়ে গেল অনেক। যাই হোক, স্যার স্যার এগুলো কি স্যার ব্যাক এন্ডের কাজ লাগে নাকি? যে যেরকম মনে হচ্ছে এটা কি ফ্রন্ট এন্ডের কাজ না ব্যাক এন্ডের? আপনি সফটওয়্যার ডেভেলপমেন্টে যখন কাজ করতে যাবেন তখন এই জিনিসগুলো লাগবে। সফটওয়্যার তো শুধু ফ্রন্ট এন্ড হয় না। না আমি মানে জাস্ট জানার জন্য আগ্রহী আর কি। হ্যাঁ, সফটওয়্যার ডেভেলপমেন্টে যখন কাজ করবেন তখন এই জিনিসগুলো, কনসেপ্ট গুলো লাগবে। অ্যাপস ডেভেলপমেন্টে যখন কাজ করবেন তখনও লাগবে। একটু একটু প্রথম দিকে একটু কঠিন মনে হতে পারে, কারণ এখন আপনার যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ করতে যাবেন, এখন আপনার এই যে ওওপিটা থাকে, বুঝছেন, ওওপি কনসেপ্টটা বুঝতে হয়। ওকে আচ্ছা, আর একটা কাজ করি একটু নাকি, আমি নিজেও একটু টায়ার্ড হয়ে গেছি, বুঝছেন। ইকবাল সাহেব আসছেন? জি ভাই আসছি, আমি ডক্টর কাছে গেছিলাম তো, হ্যাঁ, শরীর কেমন বলেন তো আপনার? শরীর আল্লাহর রহমতে এখন একটু ভালো ফিল করতেছি, কিন্তু মানে প্রবলেম সলভ হয় না এখন। ডাক্তার কি বলতেছে, রেস্ট করতে বলতেছে নাকি? রেস্ট করতে বলতেছে, মানে তাড়াতাড়ি ঘুমাইতে বলতেছে, আর হচ্ছে হাঁটা চলা করতে বলতেছে। এখন কি তাড়াতাড়ি ঘুমাইতে পারেন? অভ্যাস চেঞ্জ করতে পারছেন? এখনো ওইভাবে পারি নাই, চেষ্টা করতেছি, বাট হয়ে ওঠে না এখন। ঢাকা শহরে রাত শুরুই তো হয় 12টার পর থেকে। ইগল ভাই, হ্যাঁ টেস্ট করতে দিছিল না দুইটা, আরো কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ, এইমাত্র নিয়ে আসলাম, ওইটা ভালো আসছে, নেগেটিভ আসছে। ঠিক আছে ভাই। আলহামদুলিল্লাহ, আমি অবশ্য টেনশন করতেছি আপনাকে নিয়ে ভাই। উফ, আপনার কি শরীরের সমস্যা একটু রাত জাগার পর থেকে শুরু হয়েছে না আগের থেকে একটু? না না, এটা রাত জাগার পর থেকেই, মানে এই লাস্ট 1 ইয়ার্স এর জন্য এটা হয়েছে। আমি এই যে শুরুর দিকে বলছিলাম না, সাহেবের সাথে কথা বলতেছিলাম যে আমি প্রায় 11-12 সালের দিকে 6 মাসের মতো রাত জাগছিলাম অফিসে। এরপরের থেকে আমার একটা যে রোগ হয়েছে, এটা আমি এখন আর রিকভার করতে পারিনি। রাত জাগা বন্ধ করছি, কিন্তু আলটিমেটলি আর থেকেই গেছে কিছুটা। রাত জাগা অনেক ক্ষতি করে। ঢাকা শহরে এখন আবার এমনিও বাই ডিফল্টও কিছু কিছু সময় রাত জাগা হয়ে যায়, আর কাজের প্রেশার থাকলে তো আর কোনো কথাই থাকে না। আল্লাহ, যাই হোক, আল্লাহ সুস্থ করে দেয়। আর আমরা কাজের ব্যস্ততার কারণে আসলে শরীরের এত ওইভাবে যত্ন নেওয়ার সময়ও পাই না, তাই না? শরীরের যেভাবে যত্ন নেওয়া দরকার, বিশেষ করে শরীরের একটু হাঁটা চলা করার দরকার, এটা আসলে হয়ে ওঠে না, কেন জানি হয়ে ওঠে না, ব্যস্ততার কারণে হয়ে ওঠে না। আমি ধরেন
আমার সকালের যে ক্লাসটা নিতে হয় এখান থেকে আমার 11 মিনিট লাগে হেঁটে যেতে, 11 মিনিট হেঁটে যেতে আমি যদি যাই তো আমার 11 মিনিট হলে আমি অফিসে সুন্দরভাবে পৌঁছতে পারি। আচ্ছা, এত সুখ তো এত কোথাও পাওয়া যায় না, অথচ এই সুখটাও আমি হেঁটে যেতে পারি না। অনেক সময় দেখা যায় যে আমার এই 11 মিনিট লেট হয়ে গেছে, তখন 5 টাকা দিয়ে বাসে বা রিক্সা দিয়ে দ্রুত এই 3 মিনিটের জন্য 3 মিনিট না ওইটাই লেট। মানে আমরা ওই যে লেট করতে করতে মানে লেট হ্যাঁ আমাদের রক্তে মিশে গেছে। বললাম তো 11 মিনিট আপনি চিন্তা করছেন। আমি আগে অফিস করছি হচ্ছে এখান থেকে জিগাতলা অফিস করতে গেলে আমার হচ্ছে যে 2টা গাড়ি চেঞ্জ করা লাগে। এখন তো মিরপুর 10 নম্বর থেকে জিগাতলা সরাসরি একটা গাড়ি যায় না, যেভাবেই হোক 2টা গাড়ি আমার চেঞ্জ করতেই হয়। মানে আইদার এখান থেকে গিয়ে আমার ইয়েতে নামতে হবে, কি সিটি কলেজ নামতে হবে, ওখান থেকে রিক্সা অথবা আবার বাসে যেতে হবে, আর না হলে হচ্ছে আমার ফার্ম গেটে যেতে হবে, ওখান থেকে আবার লেগুনা দিয়ে যেতে হবে, মানে যেভাবে হোক দিতে যেতে হবে। তো যাওয়া আসা আমার প্রায় 4 ঘন্টার মতো যাইতো। এখন হচ্ছে 11 মিনিট যাইতে লাগবে অফিসে, এইটাও আমি আর হাঁটতে পারি না বুঝছেন। না এটা এই হাঁটবেন, হাঁটা উচিত। না হ্যাঁ হাঁটলে সেটাই আবার মনে বলতেছি। করেন আবার অন্য একটা রোগে ধরে বসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই বলতেছি যে আমার হাঁটা উচিত না। ধরেন 11 অ্যাটলিস্ট 22 মিনিট হলে তো অনেক কিছু। হ্যাঁ মানে প্রায় আধা ঘন্টা হয়ে গেল তাহলে। আধা ঘন্টা হয়ে গেল না, এটা অনেক কিছু। চেষ্টা করতেছি কিন্তু ওই যে বললাম তো, ওই যে কেন জানি অভ্যাস হয়ে গেছে, হঠাৎ করে 3 মিনিটের জন্য লেট হয়ে যায়। যাই হোক, স্যার আপনি এখন স্যার কিসে কিসে ক্লাস নেন বর্তমানে? আমি ওই যে হচ্ছে এখন হচ্ছে ক্লাস নিচ্ছি হলো ইয়ার গত বুধবার না কবে থেকে যেন শুরু করছি, 1 তারিখ থেকে শুরু করছি আর কি। ওই ইয়াতে ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্টে নিচ্ছে আর কি, ক্রস প্ল্যাটফর্ম। এই সরকারি প্রজেক্ট একটা শুরু হয়েছে অ্যাপস ডেভেলপমেন্টের, ওটা ফ্লাটার দিয়ে করতে হয়, ওইটার ক্লাস নেওয়া শুরু করছি গত 1 তারিখ থেকে। আর এখানে আইডিবির আবার ক্লাস নেই। আইডিবির ক্লাস নেই হচ্ছে এখানে কম্পিউটার ফান্ডামেন্টাল জিনিসগুলো নেই, এখানে সকালবেলা নিতে হয়। আইডিবির যে ট্রেনিং সেন্টারে নেই, সেখানে ওনাদের আবার জাভার বেস কয়েকটা নিলাম, জাভার। স্যার ইউএস সফটওয়্যার কি আইডিবির পার্টনার? মানে হ্যাঁ, ওনারা আইডিবিরও আবার হচ্ছে বিআইটিএম এর তো আছে, আইডিবির আইডি ওখানেও ক্লাস নিচ্ছি আমি, আইডিবির ক্লাসও নিছি। ইয়েস সফটওয়্যার 2018 সাল থেকে ওনাদের সাথে পরিচয় আর কি, এখানে নিছি। এবং ইয়েস সফটওয়্যার ভালো তো ইয়ে করে আপনার আইডিবির অনেকগুলো ব্যাচ ওনাদের আছে। আমাদের আইডিবি যে ট্রেনিং সেন্টার গুলো আছে তার মধ্যে মানে অন্যগুলো সবার খবর অত জানি না, মানে জানি কিন্তু এত জানি না, কিন্তু এনাদের জানি যে এনাদের অনেকগুলো ব্যাচ আছে আইডিবি। জাভা আছে, না জাভা নাই, পিএসপি আছে। মানে পিএসপির ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের ওনাদের 1 বছর, আইডিবির কোর্স হচ্ছে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের 1 বছরের, জাভার 1 বছরের, তারপর হচ্ছে 14 সি মাস আছে, 1 বছর আছে, আবার 11 মাস হ্যাঁ এরকম দেখলাম বিভিন্ন কোর্সের নেটওয়ার্কের 1 বিভিন্ন বছর, প্রকার। হ্যাঁ হ্যাঁ বিভিন্ন কোর্সের আছে। তো ওনাদের আছে বেশ কয়েকটা কোর্স আছে ভালো। ওনারা আগে গভর্নমেন্ট প্রজেক্ট চালাতেন, এখন চালাচ্ছে না। আচ্ছা, আমি আর একটু সামনের দিকে আগাই নাকি? ওকে স্যার। আগাবো, আস্তে আস্তে আগাই। আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শেয়ার কি অফ করে দিছো না? আর একটা এক্সাম্পল আমি একটু করি। এইটাও হচ্ছে এনক্যাপসুলেশন দেখবো। এনক্যাপসুলেশন দেখে আমরা হচ্ছে এখানে একটু ভ্যালিডেশন দেব এনক্যাপসুলেশনের মাধ্যমে। আর একটা স্যার প্রোগ্রাম আমি একটা জাস্ট জানার জন্য আগ্রহী, সেটা হচ্ছে দেখি। স্যার এটা যে আমরা তৈরি করলাম এনক্যাপসুলেশন, এটার প্র্যাকটিক্যাল ইউজেসটা কি? এটা দ্বারা কি করা হয় আসলে? এটা একটু যদি নাহিদ সাহেব সুন্দর ব্যাখ্যা দিতে পারে মনে হয়, নাহিদ সাহেব অথবা ইকবাল সাহেব, ওনারা পিএসপি দিয়ে কাজ করেন, ওপি ইউজ করেন। নাহিদ সাহেব। সরি ভাই, আমি শুনি নাই, একটু বলবেন? এই বলেন, হাবিব সাহেব আর বলেন। হ্যাঁ নাহিদ ভাই, আমি জিজ্ঞেস করেছি কি স্যার যে একটু আগে আমাদের মানে দেখালো এনক্যাপসুলেশন, এটার প্র্যাকটিক্যাল ইউজেসটা কি আসলে? মানে প্র্যাকটিক্যাল প্রোগ্রামিং এ কি কাজ লাগে এটা? যখন মনে করেন আমরা কোনো ক্লাস ডিক্লেয়ার করি, হ্যালো, যখন আমরা এনক্যাপসুলেশন করি, এই যে স্যার যে দেখালো আর কি অনেকক্ষণ ধরে, এই যে স্যার একটু। কনস্ট্রাক্ট ইউজ করে না, হ্যাঁ হ্যাঁ জি স্যার, জি হ্যাঁ জি ভাই। আমরা মনে করেন যখনই কোনো ক্লাস ইউজ করি, সেই ক্লাসের কিছু অবজেক্ট থাকে আমাদের, সেই অবজেক্টগুলো আমরা ইনিশিয়ালাইজ করে ফেলি কনস্ট্রাক্টর দিয়ে। জি এটা মনে করেন আমরা তো কাজ করি, আমাদের যেই কাজগুলো আসে সব জি কনস্ট্রাক্টর বানানোই থাকে। সাথে সুবিধাটা হয় যেটা, যে ক্লাসটা ডিক্লেয়ার করে আরেকজন প্রোগ্রামার যখন ওই ক্লাসে কাজ করতে যায় তখন সে জানে যে ওই ক্লাসের অবজেক্টগুলো কি কি। আমরা তখন শুধু ওই অবজেক্টগুলো ধরে ধরে কাজ করি। মনে করেন আপনি কাজ করতেছি, আমি আপনাকে কনস্ট্রাক্টর বানিয়ে দিলাম ক্লাস সহ, আপনি তখন বুঝতে পারবেন যে ওই ক্লাসটার কাজটা আসলে কি। আর কি কমপ্লেক্স হয়ে গেল আমার কথাটা নাকি? হ্যাঁ বুঝতে পারছি আমি কিছুটা। বলি একটু
মনে ইকবাল ভাই করেন মনে হয় আরো ভালো মতো বলতে পারবে। আচ্ছা আচ্ছা, এই নাইট ভাই, এই যেটা মনে করেন একটা জিনিস আপনি একটা মানে স্কাল তৈরি করে রাখলেন, আপনাকে বলে দেওয়া হলো যে এই স্কালগুলি আপনি ইউজ করবেন, তো যেখানে যেখানে আপনার ওই স্কাল বা ওই স্ট্রাকচার দরকার সেখানে জাস্ট আপনি ওই মানে ওই ক্লাসটা কল করবেন, ক্লাসটাকে কল করলেই হয়ে যাবে। দেন আপনার ওই মনে- কাজটা হয়ে গেল। আমি আরেকটু উদাহরণ দিই, হ্যাঁ ইকবাল ভাই, একটা হ্যাঁ, মনে sure, করেন sure. একটা ক্লাস আপনার কাছে অবজেক্ট রিটার্ন করবে, ঠিক আছে? মনে করেন 10টা অবজেক্ট আছে একটা ক্লাসের। তো আপনি তো জানেন না যে ওই মানে কি, মনে করেন আপনাকে একটা কাজ দেওয়া হলো যে এই কাজটার জন্য 10টা অবজেক্ট রিটার্ন হবে, তখন আপনাকে যে কাজটা দিল সে বললো যে তুমি এই ক্লাসটা ইউজ করো। সে ওই ক্লাসের ভিতরে ডিক্লেয়ার করে রাখছে, কনস্ট্রাক্টরের ভিতরে সেই অবজেক্টগুলো ডিক্লেয়ার করছে। সে স্ট্যাটিক মেথড অথবা নর্মাল মেথডও কল করে রাখছে। আপনি শুধুমাত্র ওই ক্লাসটাকে কল করবেন, কল করে কাজ করবেন। আপনাকে ডিটেল প্রোগ্রাম লিখতে হবে না তখন। জি, রিটার্ন অবজেক্ট, ইনিশিয়ালাইজেশন সবকিছু এই ক্লাসটাই আপনাকে করে দিবে। মানে ইটস লাইক এ টেমপ্লেট আর কি, টেমপ্লেট। এই যে ইকবাল ভাই যে বললো স্কাল, হ্যাঁ, মানে আপনাকে একটা কাঠামো তৈরি করে দিবে, আপনি ওই কাঠামোটা ইউজ করে আপনার কাজটা করবেন। জি ভাই, বুঝতে পারছি। থ্যাংক ইউ। আচ্ছা, আমি চাচ্ছিলাম যে আপনারা একটু ব্যাখ্যা করলে ভালো, কারণ আপনারা একদম সরাসরি রিয়েল ফিল্ডে যেহেতু কাজ করতেছেন তাহলেই সুবিধা হয়। আচ্ছা, আমরা ভাই কাজ করি যখন, তখন আসলে এত এত ডিটেল মনে থাকে না, কাজ করতে করতে শুধু কাজই করি, সত্যি জানি কথা জানি। যেটা আর কি। অবশ্যই। এত ডিটেলস তো আসলে এ হোক সুযোগ হতো নাই আসলে, এই কেমনে রিটার্ন কিওয়ার্ড দিবেন দিবেন এত কিছু সময় থাকেও না তো আসলে এখানে। আমরা ঢুকে শুধু দেখি কি কি আছে মেথড, কোন মেথডটা আমার দরকার আর কোনটা, সেটাই আমি নিয়ে একটা টান দিয়ে দেন, বাস কাজ শুরু শেষ। হয়ে যায়। জানি। আল্লাহ আকবার। আচ্ছা, আমি এটার মধ্যে কাজ করি, আর একটা এক্সাম্পল দেখাই। এটা একটু বড় হয়ে গেল না এনক্যাপসুলেশনটা, এখানে আমি একটা কাজ করি। এখানে আমি আপনাদের কাছে একটু লারাভেল দেখবো আমি, নাহিদ সাহেব আর ইকবাল সাহেব। হ্যাঁ ভাইয়া, শিওর, আপনি যখন সময় আমি পান আমি বলবেন। বলবো, অন্য সময় না, এই ক্লাসের মধ্যেই আমরা সবাই দেখবো, সবাইকে দেখানোর জন্য বেসিক্যালি একদিনে আপনাদের কাছ থেকে একটু ডিসকাস নিব। আমি এই জন্য একদিন আপনাদের, ওই জন্য আগে বলে রাখছিলাম আপনাদের একটা কাজ দিব, আপনাদের ডিসকাশন একদিন একটু দেখবো, শুনবো। শিওর ভাই, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ভালো লাগবে একটু। আমি ওই যে 15 সালের দিকে পিএসপি তে কাজ করছিলাম, পিএসপি তে, এরপরে আর পিএসপি তে আর থাকা হয় নাই। আগে জাভাতে কাজ করে আবার পিএসপি তে গেছিলাম। ওই সময় আসলে বলতে গেলে একটা বাচ্চাকাল ছিল আমার, মানে প্রোগ্রামিং এর মানে ইয়ার দিকে কেরিয়ারের বাচ্চাকাল ছিল। মানে জাভা 1 বছর করার পরে জব হইতে একটু দেরি হচ্ছিল, কিছুদিন জাভাতে মানে এমনি কাজ করছিলাম। তো তারপরে মনে হলো যে না, পিএসপি তে মনে হয় ভালো হবে। তো পিএসপি তে গিয়ে প্রায় 8-9 মাসের মতো পিএসপি তে কাজ করলাম। কাজ করার পরে আর পিএসপি তেও থাকা হলো না, পরে আবার বের হয়ে আসলাম। কিন্তু আমার একটা খুব ইচ্ছা ছিল যে লারাভেলে একটু কাজ করবো, পরে আর হয়ে ওঠে নাই কোনোভাবে, হয়ে ওঠে নাই। যাই হোক, একটু দেখবো ইনশাল্লাহ, বাকিরাও একটু দেখবে। এনক্যাপসুলেশন উইথ ভ্যালিডেট। এখানে আমি একটা ক্লাস তৈরি করব, স্টুডেন্ট। এখানে হচ্ছে একটা কনস্ট্রাক্টর তৈরি করি। কি রেকর্ড হচ্ছে তো নাকি? হ্যাঁ, এরপরে হচ্ছে কনস্ট্রাক্টর বাইরে গেট নেম। গেট নেমের মধ্যে হচ্ছে আমি একটা রিটার্ন করব, হচ্ছে নাম রিটার্ন করব, দিস ডট নেম। এরপরে আর হচ্ছে সেট নেম দেই, আগের মতো করি। সেট নেম শেষের দিকে একটু কাজ আছে আমার, সেট নেম। এর মধ্যে আমাকে একটা সেটার দিতে হবে, মানে প্যারামিটার দিতে হবে। সরি, কি করলাম, নেম নেম প্যারামিটার দিতে হবে। সেট নেম যেহেতু নেম প্যারামিটার দিলাম, তো সেক্ষেত্রে আমাকে দিস ডট নেম দিয়ে নেম দিতে হবে, এটা দিলাম। এরপরে মার্কের জন্য একই কাজ করব, আমরা একটু কপি পেস্ট করি। হ্যাঁ, গেট নেম সেট নেম, এটা একটু কপি পেস্ট করি, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে, বারবার লিখতে হচ্ছে না।
আচ্ছা, এখানে আমি শুধু মার্ক দিয়ে দেব, গেট নেম আর সেট নেম। তো এখানে এই যে গেট নেম, এইটাতে হচ্ছে আমি মার্কস দিয়ে দিব, এখানেও মার্কস দিব, মার্কস, সরি এখানে মার্কস দিব কেন, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এখানে হচ্ছে মার্কস, মার্কস। Sorry. এখন শেষে এসে আমি ক্লাসের অবজেক্ট তৈরি করি। সেট মার্কস হবে। সেট মার্ক, ও আচ্ছা এখানে নাম দিতে, হ্যাঁ নাইট সাহেব আগে বলে দিচ্ছেন, ভালো হচ্ছে, না হলে এটা নিয়ে টেনশন হয়ে দিতে হচ্ছে না কেন। আচ্ছা সেট মার্ক, হ্যাঁ গেট মার্ক সেট মার্ক, হ্যাঁ এখন আমি হচ্ছে স্টুডেন্ট নিউ স্টুডেন্ট, তারপর হচ্ছে স্টুডেন্ট ডট সেট নেম, আচ্ছা আমার এখানে আর একটু কাজ আমি একটু বাকি করে আসছি, আচ্ছা যাই হোক আমি আগে লিখি আগে তারপরে আসছি। সেট নেম স্টুডেন্ট ডট সেট নেম, হ্যাঁ সেট নেম দিতে হবে, সেট নেম দিয়ে সেট নেম দিয়ে আমার নামটা একটু আমি দিয়ে আসি। এরপরে হচ্ছে আমি স্টুডেন্ট ডট স্টুডেন্ট ডট স্টুডেন্ট ডট দিব হচ্ছে সেট মার্কস, সেট মার্কস তাই না, সেট মার্কস, সরি সেট মার্কস, এর মধ্যে হচ্ছে আমি একটা মার্ক দিয়ে দিলাম, ধরেন 80 দিয়ে দিলাম, সমস্যা নাই। এখন আমি এটাকে প্রিন্ট করব, প্রিন্ট করার জন্য কি করব, ডকুমেন্ট ডট রাইট এলেন, তারপরে যে স্টুডেন্ট ডট গেট নেম, তারপরে প্লাস প্লাস দিয়ে আমি একটু মাঝখানে ফাঁকা দিয়ে দিলাম, তারপরে এখানে হচ্ছে আমার স্টুডেন্ট ডট গেট মার্কস থাকলো। আমি আসলে এখানে একটা কাজ বাকি রেখে আসছে, সেটা হচ্ছে মার্কের মধ্যে আমি একটা ভ্যালিডেশন দিতে যাচ্ছিলাম, সেট মার্কস এর মধ্যে, সেট মার্কস এর মধ্যে আমার একটা ভ্যালিডেশন দিতে চাচ্ছিলাম আমি। সেই যে ভ্যালিডেশনটা দিব সেটা হচ্ছে যদি মার্কটা হচ্ছে লেস দেন 0 অথবা হচ্ছে আমার মার্কটা যদি আমার গ্রেটার দেন 100 হয়, 100 হয়, 0 দিতে পারেন, অন্য কিছু দিতে পারেন, সেটা হচ্ছে পরেরটা পরে আমি জাস্ট দেখার জন্য করতেছি। তাহলে আমাকে অ্যালার্ট একটা মেসেজ দিবে, অ্যালার্ট যে মার্কটা আসলে ইনভ্যালিড মার্কস, ইনভ্যালিড মার্কস, ঠিক আছে। আর যদি সেটা না হয় তাহলে আমার এলস এর মধ্যে চলে আসবে, এলস এর মধ্যে চলে আসবে। আচ্ছা এখন আমি মার্কসটা একটু একটু বেশি করে দিই, প্রথমে আমি বেশি দিব না, এই অবস্থায় থাকা আমার সমস্যা নাই। আমি এখানে ভুল করছি আরো, এই যে গেট মার্কস এখানে দেই নাই, সেট নাম গেট নাম এখানে দেই নাই, তাহলে আমার তুহিনের মার্ক এত ঠিক আছে। কিন্তু আমি যদি এখানে ধরেন 100 দিয়ে দেই, কি বলছি 100-র উপরে যদি হয় 101ই দেই, অথবা 101 দিলাম বা 102, 100-র উপরে যা দেন আপনি, তাহলে আমাকে এখানে দেখাবে হচ্ছে, এখানে দেখাবে হচ্ছে আমাকে ইনভ্যালিড নাম্বার, এই ইনভ্যালিড অ্যালার্টের মধ্যে দিচ্ছিলাম আমি এখানে, আশা করতেছি কিন্তু দিছি অ্যালার্ট, তো আমাকে অ্যালার্টে কিন্তু দেখাবে ইনভ্যালিড মার্কস। তো এই গেটার সেটারের মাধ্যমে হচ্ছে আমরা এই ইয়াটা করতে পারি, ভ্যালিডেশনটা দেখলাম যে এখানে মার্ক দিয়ে এখানে ভ্যালিডেশন দিলাম ছোট করে। আচ্ছা
এরপরে আছে হচ্ছে ইনহেরিটেন্স, তারপরে আছে হচ্ছে আপনার পলিমরফিজম। ইনহেরিটেন্স দেখাবো, ইনহেরিটেন্স আলোচনা করব। স্যার নেক্সট ক্লাসে পড়তে পারেন চাইলে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ যে এক্সেপশন হ্যান্ডলিংও দেখাবো ইনশাআল্লাহ। এক্সেপশন হ্যান্ডলিং একটু দেখাইতে হবে, এনক্যাপসুলেশন, তারপরে হচ্ছে আপনার ওই ইনহেরিটেন্স এর সাথে এনক্যাপসুলেশনও দেখাবো ইনশাআল্লাহ। এবং আমরা এই মডার্ন জাভাস্ক্রিপ্টের যে পার্টটা আছে সেটাও শেষ করতে হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ। ওকে স্যার।